বন্ধুরা নমস্কার, জগন্নাথ খা। সাম্প্রতিক সীমান্তের ঘটনাবলীর প্রভাব কি ত্রিপুরার রাজ্য রাজনীতিতে পড়বে? বিজেপি ত্রিপুরা রাজ্যের ক্ষমতাসীন দল কি সীমান্ত সংক্রান্ত যে ঘটনাবলী হয়েছে তার কারণে বিশেষ কোনো সুবিধা পাবে? আপনারা সবাই জানেন পেহেলগামের হত্যাকাণ্ড এবং তার পরবর্তী সময়ে ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নেভি, এদের মানে নৌবাহিনী আর কি, এদের বীরত্বপূর্ণ ভূমিকা এবং পাকিস্তানের মাটিতে জঙ্গিদের ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া, অনেকগুলো বিমানবন্দর নষ্ট করে দেয়া এবং সারা পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার ঘটনা, এবং তার পরবর্তী সময়ে, ঠিক পরবর্তী সময় বলা উচিত না, এই সমস্ত কিছু চলাকালীন সময়ে হঠাৎ করে যুদ্ধবিরতি ঘোষণা করা, এগুলো কি বিজেপির পক্ষে যাবে না বিজেপির বিপক্ষে যাবে? যেহেতু এখন যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, যদিও অপারেশন সিন্দুর জারি আছে বলেও বলা হয়েছে কারো কারো তরফ থেকে, সংবাদ মাধ্যমে যেরকম খবর বেরিয়েছে, সেহেতু খুব স্বাভাবিকভাবে এখন সমস্ত রাজনৈতিক দলগুলো আবার রাজনৈতিক কথাবার্তা বলতে শুরু করেছে। সামাজিক মাধ্যমেও বিভিন্ন নাগরিকরা, এই রাজ্যের নাগরিকরাও বিভিন্ন বয়সের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক বা বিরোধী, এরাও এখন রাজনৈতিক কথাবার্তা বলতে শুরু করেছেন, নিজেদের মত প্রকাশ করতে শুরু করেছেন। যুদ্ধবিরতি ঘোষণার পর শাসক দলের অনেক কর্মী সমর্থকও সোশ্যাল মিডিয়াতে আপনার কিরকম দুঃখ পাওয়ার কথা প্রকাশ করেছিলেন। অনেকেই এটাকে অপ্রত্যাশিত মনে করেছিলেন, অনেকে এটাকে মন থেকে মেনে নিতে পারছি না এরকমটা জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। পরবর্তী সময়ে আবার দেখা গেছে গতকালকে থেকেই কেউ কেউ আবার বোঝাতে শুরু করেছে যে এটা কেন দরকার ছিল, এটা মানবিক কারণে দরকার ছিল। কেউ বলছেন যে না হলে আরো বড় কোনো ক্ষতি হতো, কেউ বলছেন যে না, যুদ্ধ তো সলিউশনের রাস্তা বার করে না, শান্তি দরকার, কেউ বলছেন যে আমরা যুদ্ধের পক্ষে না, আমরা মূলত শান্তির পক্ষে, এরকম অনেক অনেক কথা বলছেন। হয়তো উপর থেকে বলা হয়েছে যে না, এরকম না, বিরক্তি প্রকাশ করা যাবে না, এটাকে এখন মানুষকে বোঝাতে হবে যে এই সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ যেরকম ভাবে বিরোধী রাজনৈতিক দলগুলো যুদ্ধবিরতির সিদ্ধান্তকে নিয়ে নানান ধরনের প্রশ্ন করছেন, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের টুইটের মধ্য দিয়ে পৃথিবীকে জানানোর বিষয়টাকে বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার তুলে ধরছেন এবং এই ব্যাপারে সরকারের তরফ থেকে সাফাই চাইছেন। তখন আপনার বিজেপির জন্য এটা অত্যাবশ্যক হয়ে গেছে যে তার কর্মীদেরকে বোঝানো এবং কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো। সারা দেশের বিষয়টা আমরা এখানে সাইডে রাখলাম, আমরা এখানে রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা করছি। যেহেতু ত্রিপুরা পলিটিক্যাল শোতে আমরা ত্রিপুরা রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা করি, সেহেতু এখানে এইটা বোঝা দরকার যে এই সাম্প্রতিক ঘটনাবলীর কতটুকু প্রভাব রাজ্য রাজনীতিতে পড়বে। এটা খেয়াল রাখতে হবে যে এই বছর রাজ্যে যদি ভিলেজ কমিটি নির্বাচনের ঘোষণা দেয় তো আলাদা ব্যাপার, অন্যথায় মানে কোনো স্বাভাবিকভাবে কোনো নির্বাচন হওয়ার কথা না। নির্বাচন হওয়ার কথা সম্ভবত আগামী বছর মানে 2026-এ এডিসি নির্বাচন, এরপরে একের পর এক বিভিন্ন নির্বাচনগুলো আসতে থাকবে। মিউনিসিপ্যাল নির্বাচন সম্ভবত আগামী বছর হবে, আগামী বছর মিউনিসিপ্যাল নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপরে একের পর এক নির্বাচন আসবে, এডিসি নির্বাচন ইত্যাদি আসতে থাকবে একের পরে। লাস্টে 2028 সালে বিধানসভা নির্বাচন আসবে। তো সুতরাং আমাদের রাজ্যে গত কয়েক মাস ধরে সবাই দেখে আসছেন যে বিরোধী রাজনৈতিক দলগুলো ময়দানে আছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মীদের মনোবল অনেক চাঙ্গা আছে, বিশেষ করে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গেছে যে 23-এ সম্ভব না হলেও 28-এ অবশ্যই রাজ্যে পরিবর্তন সম্ভব, এটা তারা মনে করতে শুরু করেছে। এখন কেন, কিভাবে, কি কারণে
তারা এরকমটা মনে করছেন। এটা অতীতেও আমরা বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি, সুতরাং একই বিষয় বারবার আলোচনা করার দরকার নাই। কিন্তু মনোবল যে তাদের বেড়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এইটাও আমরা অতীতের ভিডিওতে বলেছি যে রাজ্যের শাসক দলের কর্মীদের মনোবল কিন্তু অনেকটা ভেঙেছে। যদিও তাদের বিভিন্ন সভাতে ভিড় ঠিক আছে, কারণ ভিড় তো হতেই হবে। অনেকে মনে করেন যে যদি পার্টির প্রোগ্রামে না যাই, পার্টির নেতাদের কথায় যদি সাড়া না দিই, তাহলে কে জানে কোন উটকো ঝামেলা চলে আসবে জীবনের মধ্যে। তো উটকো ঝামেলা এড়ানোর জন্য অনেকেই ওই বলে না যে যেদিকে হাওয়া আছে সেদিকেই চলো। অনেকে আবার এরকম কথা সমাজে প্রচলিত আছে, যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা ধরো, বা স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দাও, এরকম ব্যাপারগুলো। তো এইভাবে করে করে অনেকে মনে করছে ভাই এত ঝামেলা টামেলার দরকার নাই, ডাকলে যাও, একটু গিয়ে বসে টসে শুনে আসো, যখনই ওপর থেকে মঞ্চ থেকে কেউ দেখিয়ে দেবে তখন হাততালি দাও, স্লোগান দেওয়ার কথা বললে হাত ওপরে তুলে স্লোগান দাও, প্রয়োজনে দুই পাশের লোকের চেয়ে একটু বেশি জোরে স্লোগান দাও, স্লোগানের তীব্রতা দিয়ে বুঝিয়ে দাও যে তুমি বাকিদের চেয়ে অনেক বেশি অনুগত, তোমার চেয়ে বড় কোনো সমর্থক আর কেউ নাই, এটা প্রয়োজনে বুঝিয়ে দাও। তো এগুলো করে টোরে কোনো মতো টিকে থাকো। তো এই কারণে ভিড় তো হবেই, স্বাভাবিক। অতীতেও আমরা দেখেছি যে সিপিএম যখন শাসন ক্ষমতায় ছিল, যখন সিপিএম এর লোকাল কমিটি মানে কারোর কাছে মনে হতো যে লোকাল কমিটি মানে রাষ্ট্রসংঘের চেয়েও বড় শক্তিশালী বা বড় বিশাল কোনো প্রতিষ্ঠান লোকাল কমিটি, এরকম। এলসিএম শব্দটার সঙ্গে রাজ্যে পরিচিত না এমন কোনো বাচ্চা এই রাজ্যের মাটিতে জন্মগ্রহণ করেছে বলে মনে হয় না। এলসিএম বললে মনে হতো যে পৃথিবীতে এর চেয়ে, এই ব্যক্তির চেয়ে আর কি, বেশি বুদ্ধিমান, বেশি জ্ঞানী, বেশি পণ্ডিত, বেশি শক্তিশালী পৃথিবীতে কেউ আর জন্মগ্রহণ করেনি। সুতরাং এলসি মানে লোকাল কমিটি, বা এলসিএস বললে তো আরো বিরাট কিছু। এলসিএস মানে লোকাল কমিটি সেক্রেটারি। তো স্বাভাবিকভাবেই এই এলসিএম, এলসিএস এদের প্রভাব মারাত্মক ছিল। এরা যদি কোথাও শুধু এরকম তাকিয়ে বুঝিয়ে দিত যে ওই জায়গায় যেতে হবে, সঙ্গে সঙ্গে দলে 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 সেই দিকে মার্চ করতে শুরু করত। তো এই মিছিল কিন্তু 2018 বিধানসভা নির্বাচনের সময় পর্যন্ত সব দিকে দেখা গেছে বিশাল লম্বা লম্বা মিছিল, ডাকলেই শুধুমাত্র সেকেন্ডের মধ্যে ভিড় জমে যায়, এরকমগুলো দেখা যেত। তো সেই একই পন্থা পদ্ধতি অনুসরণ করে সিপিএম এর দেখানো পথে আমাদের রাজ্যের বর্তমান শাসক দলও আপনার এরকমভাবে ভিড় জোটায়, এবং সেই ভিড়গুলো স্বাভাবিকভাবেই অনেক বেশি ঘনত্ব। আমাদের দেশের জনঘনত্বের তুলনায় অনেক বেশি ঘনত্ব হলো এই বিভিন্ন শাসক মানে বিজেপির বিভিন্ন র্যালিতে যে ভিড় দেখা যায়, সেই ভিড়ের ঘনত্ব। তো এই ভিড়টা তো থাকবেই, কিন্তু ভিড় থাকা মানেই কি সমর্থন বোঝায়? যদি সমর্থন বোঝাতো তাহলে তো 18-তে সিপিএম এর এত বিপর্যয় হতো না। যেখানে সিপিএম 50-এর ওপর থেকে গণনা শুরু করত, মানুষের মুখে মুখে এরকমই তো প্রচলিত আছে আমাদের রাজ্যে, সেই সিপিএম কোথায় নেমে যায়? তো তার মানে বোঝা গেল যে ভিড় হওয়া মানে সমর্থন থাকা তা না। তো এই একই কথা প্রযোজ্য বর্তমান শাসক দলের ক্ষেত্রেও। তারা খানিকটা হলেও এটা আন্দাজ করছেন, হয়তোবা সবটা বুঝতে পারছে না। সবটা বোঝার জন্য যে ক্যালিবার দরকার সেই ক্যালিবার তো মানে ভাড়া করে আনতে হয়। যাই হোক, কিন্তু খানিকটা হলো তার আন্দাজ করছেন হয়তোবা। এখন কথা হলো যে সোশ্যাল মিডিয়াতে অতীতে যেরকমভাবে অ্যাগ্রেসিভ এবং বিশাল সংখ্যায় একটা বাহিনীকে দেখা যেত সোশ্যাল মিডিয়াতে, যে ছোটখাটো বিষয়েও তারা একেবারে রণংদেহী মানে নিয়ে রূপ ধরে তারা বিরোধীদেরকে আক্রমণ করত। কোনো ধরনের সমালোচনা সহ্য করার ক্ষমতা তাদের থাকতো না। ছোটখাটো দেখলেই নানান রকম গালিতে 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 জর্জরিত করে দিত। গালি দেওয়ার মধ্যেই পৃথিবীর সবচেয়ে বেশি বীরত্ব লুকিয়ে রয়েছে তারা বিশ্বাস করত। অন্য কাউকে অপমান করার মধ্য দিয়ে, অন্য কাউকে একটা দুইটা বাজে কথা বলে দেওয়ার মধ্যেই দেশপ্রেম, দলপ্রেম, নেতাপ্রেম এই সমস্ত কিছু লুকিয়ে রয়েছে তারা মনে করত। তাদের ভিড় এত হালকা হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে আমি গত কয়েকদিন ধরে যখন তাদের বেশি করে
ভূমিকা দেখা যাওয়ার কথা ছিল সোশ্যাল মিডিয়াতে আপনার ভারত পাকিস্তান লড়াইয়ের সময়, আশ্চর্যজনকভাবে এই বীর বা গালিবীর যারা গালিবীরদের নীরবতা দেখা গেছে। তারা একেবারেই চুপ করে গেছে। কেন চুপ করে গেছে বোঝা যায়নি। মাঝে মধ্যে 1, 2 জন 3, 4 জন 5 জনকে দেখা যেত, যেখানে আগে শত শত না হাজার হাজার বীরদের ভিড় দেখা যেত সোশ্যাল মিডিয়াতে কোনো একটা বিষয়ে অন্য কোনো দলের কাউকে গালি দেওয়ার প্রতিযোগিতায়। সেই ভিড় তো ভিড় নাই, হালকাভাবে মাত্র কয়েকজন হয়তো সংগঠনের মুখ রক্ষা করার জন্য বা অন্য কোনো কারণে তারা এসে মাঝে মধ্যে তাও নিজের গা বাঁচিয়ে 2-1 কথা লিখত। তো এই যে পরিস্থিতি এসেছে তার পেছনে তো অনেক কারণ থাকে, তো সেই কারণগুলোর বিশ্লেষণ তো অতীতেও করা হয়েছে, আর না করলেও চলবে, কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। আমার দর্শকদেরও আরও অনেক কাজকর্ম থাকে, তো সুতরাং সেই জিনিসগুলো মাথায় রাখতে হয়। কিন্তু এইটা তো সত্য যে ভিড় হালকা হয়ে গেছে। এই ভিড় হালকা হওয়ার পরবর্তী সময়ে যে ঘটনাবলী হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা হলো যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরে একের পর এক যে নির্বাচন আসবে, সেই নির্বাচনগুলোতে রাজ্য বিজেপি বা বিজেপির যারা মানে কি বলবো মায়ের পেটের ভাই, যারা ভাইয়ের মতন যাদেরকে মনে হচ্ছে আর কি, যে আইপিএফটি বা তিপ্রামথা এরকম, যে মানে আগরতলাতে বন্ধুত্ব দেখলে পরে বোঝা যাবে না যে তারা ভিন্ন ভিন্ন সংগঠন এবং তাদের ভিন্ন ভিন্ন পলিসি রয়েছে, ভিন্ন ভিন্ন আদর্শ রয়েছে, মনে হবে একই, একাত্ম মানবতাবাদ বলতে যা বোঝায় সে একাত্ম মানবতাবাদ এই আইপিএফটি, বিজেপি এবং তিপ্রামথার মধ্যে একেবারে পরিপূর্ণভাবে রূপায়িত আগরতলায় দেখলে পরে। আবার যদি ময়দানের দিকে তাকানো যায়, টাকারজলায়, গন্ডাছড়ায়, খোয়াইয়ের প্রত্যন্ত এলাকাগুলোতে, তাহলে আবার মনে হবে যে পৃথিবীতে বোধ হয় বিজেপি এবং তিপ্রামথার মতন প্রতিদ্বন্দ্বী আর কোনো দুটো রাজনৈতিক দল নেই, যেখানে দুটো দলের কর্মীরা একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে চায় না, নাম পর্যন্ত শুনতে চায় না। আর যখনই তারা মুখোমুখি হয়ে যায় তখন ওই মুহূর্তটা যারাই মানে দেখেন কাছে থেকে, তাদের মনে হয় যেন বিশ্বযুদ্ধ লেগে গেছে, যেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, এরকম মনে হয় আর কি। তো যাই হোক, এরা সবাই এই যে পরস্পর বিরোধী বন্ধুরা, এরা এই নির্বাচনগুলো যখন আসবে একের পর এক, নির্বাচনগুলোতে এই যুদ্ধবিরতির বিষয়টাতে তারা কি বলবেন বা কতটুকু সুবিধা নেবেন, কতটুকু সুবিধা পাবেন, বা তাদের যারা প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, সিপিআইএম এর ক্ষেত্রে সিপিআইএমের রেকর্ড ভালো না। সিপিএমের অনেক নেতাকে এবার যুদ্ধবিরোধী পোস্ট দিতে দেখা গেছে, যুদ্ধ নয় শান্তি চাই ইত্যাদি ইত্যাদি কথাগুলো, বস্তা পচা কথাগুলো, যেগুলো আমরা ছোট্টবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি, যে কথাগুলো কেউ শুনতে চায় না, কেউ পছন্দ করে না, সেই কথাগুলো তারা এখনও সেই মধ্যযুগেই রয়েছে। তাদের বয়স বাড়ছে কিন্তু তারা তাদের চিন্তা চেতনাটা সেই ওই পুরনো সময়কালে রয়েছে, ফলে তারা ওই আবহ থেকে এখনো বেরোতে পারেনি, বেরোতে কোনোদিনও পারবে না। তখন সারা দেশের মানুষ চাইছিল যে এবার একটা নির্ণায়ক যুদ্ধ হোক এবং এই যুদ্ধে প্রয়োজনে পিওকে দখল করা হোক, প্রয়োজনে বালুচিস্তান নামে আলাদা একটা দেশ হয়ে যাক, প্রয়োজনে পাকিস্তান এই যুদ্ধের পরে এমন পরিস্থিতিতে যাক যে আর কোনো দিন সে ভারতের মাটিতে বা কোনো ধরনের উগ্রবাদী পাঠানোর কথা ভাবার মতন শক্তি পর্যন্ত রাখবে না। তখন আমাদের দেশের বামপন্থী নেতাদের সেই পুরনো ধ্যান ধারণা অনুযায়ী যুদ্ধ নয় শান্তি চাই। তো এই কারণে তাদের কথাটা এখানে আলোচনার বাইরে রাখি। কিন্তু কংগ্রেস কি করেছে? কংগ্রেস বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছে। কংগ্রেস সমর্থন করেছে পূর্ণভাবে সরকারকে, বলেছে যে সরকার যা সিদ্ধান্ত নেবে তাকেই সমর্থন করবে। শুধু তা না, একাধিকবার ময়দানে নেমেও সেনাবাহিনীর পক্ষে তার সংহতি প্রকাশ করেছে। তার ফলে কংগ্রেসের নেতারা এখন বুক ফুলিয়ে কথা বলতে পারছেন, এখন ইন্দিরা গান্ধীর ইতিহাস তুলে ধরতে পারছেন। এখন কংগ্রেসের নেতাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। তারা এই পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তাদের যা বক্তব্য তা জোরদারভাবে মানুষের কাছে বলতে শুরু করেছেন।
ততটা জোর দিয়ে, ততটা আত্মবিশ্বাসের সঙ্গে তারা বলছেন, যতটা জোর দিয়ে, যতটা আত্মবিশ্বাসের সঙ্গে বিজেপির নেতাকর্মীরা বলতে পারছেন না। এই কারণেই এই প্রশ্নটা খুবই সময় উপযোগী যে সাম্প্রতিক ঘটনাবলী এর পরিপ্রেক্ষিতে আগামী দিনে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে বিজেপি কতটা সুবিধা নিতে পারবে, আদৌ কি সুবিধা নিতে পারবে, বা বিজেপি যে দুরবস্থার শিকার হয়ে রয়েছে গত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতিতে, যদিও ক্ষমতা এসেছে, কোনো মতে ক্ষমতা এসেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, সে অবস্থাকে কাটিয়ে উঠতে পারবে? আর কংগ্রেসের কর্মীদের যে মনোবল বাড়ছে, সেটা কি এতটাই বেড়ে যেতে পারবে যে তারা বিজেপিকে সুপারসিড করতে পারবে? অসম্ভব রাজনীতিতে কিছুই না। একসময়ে যে কংগ্রেস মুক্ত ভারত গঠনের ডাক দেওয়া হয়েছিল, সে কংগ্রেস যে এভাবে ঘুরে দাঁড়াবে সেটা ওই সময় অনেকেই কল্পনা করতে পারেননি। কংগ্রেস কিন্তু এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এখন শুধু দৃপ্তভাবে তার এগিয়ে চলার পালা। এই কাজটা যদি সে ঠিকভাবে করতে পারে, তাহলে কিন্তু বিজেপির স্বপ্ন ভঙ্গ হয়ে যেতে পারে, এই রাজ্যের মাটিতেও, 2028-এর বিধানসভা নির্বাচনেও। আপনাদের কি এক্ষেত্রে কোনো ভিন্ন মতামত আছে? যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর একমত হবেন বলেই আমার বিশ্বাস, অধিকাংশই বা প্রায় সবাই হলে সেটাও জানানোর জন্য একটু পরিশ্রম করতে হবে, কয়েকটা কথা মাত্র টাইপ করতে হবে। ভালো লাগবে ভিডিওটা আমি জানি, তার কারণ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে মতামত দেবেন। আর ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা যদিও বিশাল সংখ্যক তার সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু আমার দৃষ্টিতে এটা অতীব সামান্য। তার কারণে এর সাবস্ক্রাইবার সংখ্যা বৃদ্ধির জন্য আপনাদেরকে দায়িত্ব নিতে হবে, চ্যানেলটাকে শেয়ার করতে হবে অন্যান্য বন্ধুদের সঙ্গে, যাতে তারাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের ব্যতিক্রমী আলোচনার সঙ্গে যুক্ত হতে পারেন। কারণ রাজনীতিতে এই ধরনের মুক্ত চিন্তা নিয়ে আলোচনা হওয়া খুবই দরকার, না হলে বস্তা পচা কথাবার্তা শুনতে শুনতে আপনিও পচে যেতে পারেন, আপনার চিন্তা চেতনাও পচে যেতে পারে। শারীরিকভাবে সুস্থ থাকবেন কিন্তু চিন্তা চেতনা পচে যেতে পারে। তার কারণে আধুনিক কথাবার্তা, সময়োপযোগী কথাবার্তা শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। যতন খুলুম খা। সবাইকে নমস্কার।